ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এছাড়া সমাজের সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে চিকিৎসা ব্যবস্থার নানা রকম অসঙ্গতি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসার সাইড এফেক্টস অপরিপূর্ণতা সে ব্যাপারেও কিছু দৃষ্টি আকর্ষণ করছি। 16 বছর একটি মেয়েদের ওভারিয়ান সিস্ট হয়, মেয়েদের ডিম্বকোষে যে সিস্ট হয়, ডিম্বকোষের নাম হচ্ছে ইংরেজিতে ওভারি। সো এটা জ্বরের ছবি, দুই পাশে এইখানে দুটো ডিম্বকোষ থাকে যেখান থেকে ডিম তৈরি হয়। এই ডিমটা বেরিয়ে পাইপ দিয়ে জ্বরের মধ্যে চলে আসে, তারপরে প্রেগনেন্সি ফর্ম করলে এখানে বাচ্চা থাকে। প্রেগনেন্সিটা যদি টিউবের মধ্যে হয়, এইখানে যে ছোটো ছোটো ডিম, সবথেকে মজার কথা হলো যে প্রকৃতির নিয়মে যে প্রাণের সৃষ্টি ছেলেদের এবং মেয়েদের দুজনের মিলনে, ছেলেদের কিন্তু স্পার্ম সবসময় তৈরি হচ্ছে নতুন নতুন, নষ্ট হয়ে যাচ্ছে। আবার মেয়েদের কিন্তু যে ডিম নিয়ে জন্মায় সেই ডিমই থাকে। সুতরাং একটি মেয়ে যখন 30 বছর বা 35 বছর 40 বছর বয়স, তার কিন্তু ডিমের বয়স কিন্তু ওই একই। ডিম সব থাকে, সেইগুলি আস্তে আস্তে অনেক নষ্ট হয়। কোনো একটা ডিম তার থেকে পরপর আসছে। এই জন্যেই আগেকার দিনে যেমন নিয়ম ছিল একটা নির্দিষ্ট বয়সে বিয়ে দেওয়া, এখন অনেক লেট ম্যারেজ। ছেলেদের প্রবলেম নেই, কিন্তু মেয়েদের প্রবলেম হতে পারে, তার কারণ ডিমের বয়স হয়ে যাচ্ছে, ডিমের যে ফার্টিলাইজিং পাওয়ার কিন্তু কমে যাচ্ছে। এই জন্যে আগে যেমন নিয়ম ছিল এবং এখন আমরা বলি 18 থেকে 28 অ্যাকচুয়ালি যে সুইটেবল টাইম ফর ম্যারেজ or suitable time for reproductive life, কারণ ডিমের বয়স বাড়তে থাকে, ডিম বৃদ্ধ হতে থাকে। তো যাই হোক, এই ডিমগুলো গায়ে গায়ে জমে, এর ভিতরে যে ফ্যাটি টিস্যু থাকে এইসব জমে গিয়ে একটা মাছ মতো হয়ে যায়। ছোটো ছোটো 2-4টি ডিম এক জায়গায় লেগে গেলে তাকে বলা হয় সিস্ট। এই সিস্ট যদি হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতেও ভালো চিকিৎসা আছে। আমরা বহু ক্ষেত্রেই বহু সিস্ট সারিয়ে দিচ্ছি, আমাদের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসাও সারিয়ে দিচ্ছে। অ্যালোপ্যাথরা সে ধরনের কোনো ওষুধ নেই, সাধারণত অপারেশন করতেই বলে। অপারেশন করা হয়, কোনো অসুবিধা হয় না, কিন্তু ব্যতিক্রমে হয়ে যায় 2-1টা কেসে। এই 16 বছরের বালিকার অপারেশন করা হলো, করার পরে 1 মাস না যেতেই আবার ডবল বেগে রিলাপস করে গেল। এইখানে তো প্রশ্ন দাঁড়াচ্ছে যে রোগের কারণ দূর না হলে রোগ আবার রিঅ্যাপিয়ার হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসায় যে সুবিধাটা পাওয়া যায়, ইট ডিসঅ্যাপিয়ার দ্য কজ অফ দ্য ডিজিজ, ইট ডিসঅ্যাপিয়ার দি ডিসইনক্লাইনেশন অফ দ্য ফ্যাক্টরস। এই মেয়েটির অপারেশন হয়েছিল, নামটাম দেখাবো না আমি, 25/4 অপারেশন হয়েছিল। 30 মার্চে অপারেশন হয়েছিল। এই 30 মার্চের অপারেশন আমি দেখাচ্ছি যে রোবোটিক বাইল্যাটারাল ওভারিয়ান সিস্টেক্টমি হয়েছিল 30 মার্চ। কিন্তু পরে রুটিন চেক আপে 25/4 দেখা গেল 25/4 রিঅ্যাপিয়ারেন্স অ্যাগেইন দি অ্যাডনেক্সা আর ফিল্ড আপ বাই সিস্টস। এইটার ছবি আবার দেখা গেল। তাহলে প্রশ্ন দাঁড়ালো, অপারেশনে কিওর কিন্তু সম্ভব হলো না। অপারেশনে কিওর সম্ভব হলো না, এখন খুব দুশ্চিন্তার ব্যাপার। এখন আবার ওইগুলো যে অপারেশন হবে সেটা কিন্তু সার্জন চাইছে না, বলে অপারেশন আমরা করলাম, এক্ষুনি আর অপারেশন করা যাবে না, অপেক্ষা করুন, দেখা যাক। এতে তো বাবা মায়ের চিন্তা দাঁড়ায়, একটা ফার্টিলাইজেশনের ব্যাপার থাকে, একটা মেয়ের মাদারহুডের ব্যাপার থাকে। তো ন্যাচারালি দুটো ওভারই যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায় তাহলে তো একটা চিন্তার ব্যাপার। তাই খবর শুনে হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য ওরা এসেছেন। এখন এই বালিকার প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে এর আগে, এই অপারেশন ছাড়াও। মেন্টালি একটু ডিস্টারবেন্সের জন্য ডাক্তারের সাথে আলোচনা করলে তাকে একবার মাত্র সিজার হয়েছিল। একবার সিজার তো হতেই পারে। এখন অ্যালোপ্যাথিক যে বড় সার্জেন, নিউরো সার্জেন, তার উপরে তো আমরা অ্যালোপ্যাথিক ব্যাপারে কিছু বলতে পারবো না।
কিন্তু উনি বললেন ওষুধ খেয়ে যেতে হবে। গার্জিয়ানরা জিজ্ঞাসা করেছিল বারবার যে ডাক্তারবাবু আমাদের মেয়ে তো ভালো আছে, তাহলে কি ওষুধ খাইয়ে যাব? বললো হ্যাঁ, খাইয়ে যেতে হবে। এবং কলকাতার নামকরা বিশেষ নিউরোসার্জন তিনি কিন্তু কত বছর খেয়েছে? 7 বছর কন্টিনিউ ট্রিটমেন্ট করে যাচ্ছে। তাহলে মেডিসিনের কি সাইড এফেক্ট হতে পারে? আমি তো অ্যালোপ্যাথিক সাইড বুঝবো না, আমার সমালোচনা করার অধিকারও নেই, কিন্তু একবার একটা কনভালশন হয়েছিল, আর হয়নি, আর দেখাও গেল না, তার জন্য অ্যান্টি কনভালসিভ ড্রাগস 7 ইয়ার্স কন্টিনিউ করলো। আমরা যেসব বই বড় বড় অ্যালোপ্যাথিক চিকিৎসকদের গ্রুপদের লেখা পেয়েছি, আমি বিভিন্ন রকম বই পড়ি, আমার হাতে আছে ঔষধ না বিষ, মানুষের জন্য ঔষধ না ঔষধের জন্য মানুষ, মেডিসিনাল সাইড এফেক্টস, এমন অনেক বই আছে। তাতে কিন্তু ভালো ভালো চিকিৎসকরা ঔষধ কম দেন এবং বেশি কন্টিনিউ করতে বারণ করেন। আবার এক শ্রেণীর অ্যালোপ্যাথিক চিকিৎসকরা আছেন, ওষুধ চালিয়েই যান, চালাতে হবে, কে আপনাকে বারণ করতে বলেছে? যতদিন বাঁচবেন এটা খেতে হবে, মাটিতে যাওয়ার আগে পর্যন্ত খেয়ে যেতে হবে, এমন কথা আমরা শুনে থাকি। তাহলে 7 বছর ধরে এই মেয়েটির যে অ্যান্টি কনভালসিভ ওষুধ চললো, তার কোনো সাইড এফেক্ট হলো না তো? এছাড়া একটু মানসিক সমস্যা সামান্য দেখা দিয়েছিল, একা একা থাকতো, বন্ধুবান্ধব বেশি ছিল না, রাগ হতো, এই জন্যে ওরা আবার আরেকজন ডাক্তারের সাথে দেখা করেছিলেন, নার্ভের ডাক্তার, তিনি আবার কিছু ওষুধ দিলেন, সেসব ওষুধগুলো মাঝে মধ্যে চলে। তাই এর কোনো সাইড এফেক্ট আছে কিনা আমরা জানি না। আলটিমেটলি রেজাল্ট আমরা কী পেলাম? যে বাইল্যাটারাল ওভারিয়ান সিস্ট হয়েছিল, যে সিস্ট আমরা সহজেই সারাতে পারতাম, কিন্তু অপারেশন হলো, অপারেশন সাকসেস হলো না, ডবল ভেঙে, ঠিক নদীর বাঁধ দেওয়ার মতন, বাঁধ দিয়ে লোক বাড়ি ফিরতে ফিরতেই আবার বাঁধ ভেঙে বন্যার জল হু হু করে ঢুকে যায়, যেমন সেই অবস্থাটাই সৃষ্টি হলো। এখন এই বালিকার জন্যে আমরা কি ওষুধ দিতে পারি? আমরা যে ইন্ডিকেশন সিমটম আমি কালেকশন করলাম, তাতে অ্যান্টিসাইকোটিক ওষুধ তো একটা দেওয়ার প্রশ্ন থাকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখলাম, মেনি মেডিকেশনস অ্যান্ড মেনি মেডিকেশন চ্যাপ্টার, আমার যে বই রেপার্টরি তৈরি করছি কজেশন, সেখানে থাকছে মেনি ড্রাগস চ্যাপ্টার অর মেনি মেডিকেশন চ্যাপ্টার। চারিদিক থেকে তো কালেকশন করছি আমি। ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেডিসিনস ইজ নাইট্রিক অ্যাসিড। যখন ক্রুড মেডিসিন প্রচুর পড়ে, তখন আমরা নাইট্রিক অ্যাসিডকে অ্যান্টিডোট হিসাবে অনেক সময় ভাবি। সো সেটা একটা ভাবলাম, কিন্তু নাইট্রিক অ্যাসিডের কি অন্য সিমটম আছে? হ্যাঁ, পেলাম। সোয়েট প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ, ঘাম বেশি এবং ঘামে গন্ধ আছে। কনস্টিপেটেড, নাইট্রিক অ্যাসিড সবাই জানে ডায়রিক, বাট ইট ইজ অলসো এ কনস্টিপেটেড রেমেডি। ওর একটা মেন্টাল সিমটম আছে, হেড স্ট্রং। ও যেটা বায়না করে, যেটা ওর সামনে রয়েছে, শুনলে কোনো অসুবিধা নেই, বয়স হয়েছে, ও বায়নাটা নিজের জেটটাই ধরে রাখতে চায়, যে আমি যখন বলছি এখন মোবাইল দেখবো তো দেখবো, এটা খাবো তো খাবো, এরকম জেদ করো। তো সেটা অন্যায় কিছু না, ওর মনে হয় যে আমার এটা করা ঠিক, বয়স হয়েছে, সাবালিকা। তাহলে হেড স্ট্রং সিমটম আমরা একটা ধরতে পারি। আর নাইট্রিক অ্যাসিড ইজ এ গ্রেট হেড স্ট্রং মেডিসিন, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, হেড স্ট্রং মেডিসিন, অ্যাট দ্য সেম টাইম শি ইজ সিম্প্যাথেটিক। নাইট্রিক অ্যাসিড ইজ অনলি মেডিসিন where there is head strong and sympathetic পাশাপাশি থাকে। So profuse perspiration which is offensive, head strong, sympathetic, aggressive and aversion to milk, we may think of nitric acid. তাই এই কেসে একটা রেয়ার মেডিসিন আমি সিলেক্ট করতে চাইছি, and the name of the medicine is nitric acid. So let's prescribe nitric acid in 50 millisiemens scale of potencies and let's see the result. I shall share with my friends. এটা তো রেজাল্ট জানা যাবে ইনভেস্টিগেশনের পরে। এখন পরে ইনভেস্টিগেশন আমরা কী পাবো জানতে পারবো। ভিডিওটা সবাই খেয়াল রাখুন, নাম্বারটা খেয়াল রাখুন, কী রেজাল্ট হলো। এই সৃষ্টি যদি আমরা সারাতে পারি, মেয়েটি একদিকে তার মেয়েটির পক্ষে মঙ্গল, তার বাবা মাও মুখে হাসি ফুটবে, খুশি হবে, আমাদেরও একটা আনন্দের বিষয় থাকবে, because it will be another great success in homeopathy. So let's see the result, my friends. আমাদের যে বন্ধু কেস টেকিং করেছিল, ও আবার নাইট্রিক অ্যাসিড লিখে রেখেছে, ডক্টর হিমাংশু। থ্যাংক ইউ ডক্টর হিমাংশু, তোমার মেডিসিন কারেক্ট সিলেকশন হয়েছে, আমি তোমার সাথে একমত হয়ে গেলাম অনেক চিন্তা ভাবনা করে। তবে তোমার এই দূরদৃষ্টি দেখে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।